এটা ডাটা অ্যানালিটিক্সের ওইসিএস ক্লাস। ওইসিএস বলতে আমরা বুঝতেছি এটা অফিস এক্সিকিউটিভ কম্পিউটিং স্কিল। এটা একটা কোর্স। আচ্ছা, আমি স্লাইডে যাই। ওইসিএস অফিস এক্সিকিউটিভ কম্পিউটিং স্কিল, এটা কি ধরনের কোর্স? এটা হচ্ছে যে কোনো আইটি ট্রেনিং শুরুর আগে এটা ম্যান্ডেটরি ইচ এন্ড এভরি বোর্ডের জন্য। কেন এটা ম্যান্ডেটরি? কারণ আইটি ট্রেনিং এ অনেক টার্মস এন্ড গ্লোসারি ইউজ হয়, যেগুলি কিনা আমরা আমরা ট্রেনিং এর সময়, আইটি ট্রেনিং, যে কোনো আইটি ট্রেনিং এর সময় এই টার্মস এন্ড গ্লোসারি গুলি ডিটেল বলা হয় না। কিন্তু যখন আইটির কোনো টপিক নিয়ে আলোচনা করা হয় তখন এই টার্মস এন্ড গ্লোসারি গুলি ইউজ হয়। তখন আমাদের আমাদের এই টপিক গুলি কঠিন লাগে, বুঝতে সমস্যা হয়। যেমন আমরা বিটির গল্প সবাই, বিটি যারা বিটিটা না জানেন আমি বলি। ধরেন আইটি তে অনেক টার্মস এন্ড গ্লোসারি আছে। এখন কেউ যদি টার্মস এন্ড গ্লোসারি দিয়ে কথা বলে, তখন মানে এব্রিভিয়েশন দিয়ে কথা বলে, তখন আপনার এটা বুঝতে সমস্যা হবে, অবশ্যই সমস্যা হবে যদি এব্রিভিয়েশন মিনিং না জানেন। যেমন আপনাকে যে কেউ যদি বলে এব্রিভিয়েশনে যে আপনার, আচ্ছা, বাংলাদেশি রেস্টুরেন্টে বিটি খাইছেন কখনো? আপনার কাছে এটা খুব কমপ্লেক্স লাগবে। বিটি, হোয়াট ইজ বিটি? বিটি আবার কি? উম, তো কিন্তু এই বিটিটা যদি আপনি জানেন তাহলে খুব ইজি ভাবে অ্যান্সারটা দিতে পারতেন। বিটি, বিটিটা হচ্ছে যে বাংলাদেশের রেস্টুরেন্ট গুলিতে খাবার প্রিজার্ভ করে বক্সে বক্সে। ধরেন কোনো মানে যে কোনো খাবার ডেলিভারির জন্য বক্সে বক্সে প্রিজার্ভ করে অনেক সময়। বক্সগুলি দেখতে তো একরকম, কিন্তু ভিতরের খাবার ভিন্ন ভিন্ন হইতে পারে। যেমন কোনো বক্সে চিকেন পোলাও থাকতে পারে, কিন্তু বক্স আবার অন্য বক্সে আর একটা আইটেম থাকতে পারে। তো এই কারণে বক্সের উপরে নাম লিখে রাখতে হয়। তো চিকেন পোলাও যে বক্সের মধ্যে আছে ওইটার মধ্যে কি লিখবে? চিকেন পোলাও এত বড় করে লিখবে নাকি একটু সংক্ষেপে লিখবে? চিকেনের সি, পোলাওর পি, সিপি এব্রিভিয়েশন করে লিখলো। আর যে বক্সে বিফ তেহারি থাকবে, বিফ তেহারি ওই বক্সের উপরে লিখবে বিটি। এখন আমি যদি বলি, এখন আপনার কি বিটি খাইছেন সবাই বাংলাদেশি রেস্টুরেন্টে? এখন অ্যান্সারটা খুব ইজি হয়ে গেছে। ঠিক এরকমই আইটি ট্রেনিংটা ফুললি এরকম। আইটি ট্রেনিং এর আগে যদি আমরা এই 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 একটা একটা বেসিক ট্রেনিং না নিই, তাহলে আইটি ট্রেনিংটা আমাদের জন্য খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, এটা হচ্ছে এই বেসিক ট্রেনিং। এখানে টোটাল 145 স্লাইড আছে। এখানে ইচ এন্ড এভরিথিং নিয়ে আলোচনা করা হয়েছে। একটা ট্রেনিং এর আগে কি কি টপিক গুলি জানা থাকতে হবে যে কোনো একজন স্টুডেন্টের। এই টপিকগুলি কোনো আইটি স্পেশাল কোর্সে আলোচনা করা হয় না। আপনারা যে কোনো আইটি কোর্সে যদি যান তাহলে এই ব্যাকগ্রাউন্ড নিয়ে কেউ আলোচনা, মানে ব্যাকগ্রাউন্ড নিয়ে ওই কোর্সের মধ্যে আলোচনা হয় না। কারণ এটা এজুম করে নেয় যে আইপি অ্যাড্রেস কি, তারপরে নেটওয়ার্কের ল্যান ম্যান কি, তারপর এসএসডি কি, আরো অনেক টার্ম আছে, গিগাবাইট কি, এগুলি সবাই জানে। এই কারণে এগুলি নিয়ে এগুলো নিয়ে ডিটেল কোনো কথা বলে না। আইটি ট্রেডিং এর মধ্যে যদি টপিকটা আসে, শুধু টপিকের এই এব্রিভিয়েশন নাম বলে, বিটির মতো বলে। হ্যাঁ, যেমন বলবে যে আপনার ধরেন আমরা বিটি খেলাম। বিটি কি? বিটি যদি ট্রেডিং এ আহ, ইয়া করে না, এক্সপ্লেইন না করা হয়, তাহলে বিটির রিলেটেড যে টপিকটা আছে এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। তো এই কারণে এটা খুবই ইম্পর্টেন্ট। এইটার সিলেবাসটা একটু আহ, বড়, কিন্তু এই সিলেবাসের মধ্যে ধরেন অনেক কিছু কিছু এরকম থাকতে পারে যেগুলো নাকি আপনারা জানেন অলরেডি, কিন্তু তারপরেও আমি আশা করবো যে প্রত্যেকেই প্রত্যেকটা সেশনে অ্যাটেন্ড থাকেন
কারণ প্রতিটা সেশনে নতুন নতুন জিনিস পাবেন ডেফিনেটলি, জানা জিনিসের মধ্যে পাবেন নতুন জিনিস, কারণ আমি ইন ডেপথে যাব। কোর্সটা কাদের জন্য? ইফ ইউ ওয়ান্ট টু জয়েন এনি আইটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট কোর্স, এটা তাদের জন্য ম্যান্ডেটরি। অথবা কেউ যদি তাদের কম্পিউটার অপারেশন স্কিলকে আরো এনহ্যান্স করতে চায়, তারাও এই কোর্সটা করতে পারে। এই ওইসিএস কোর্স, ওইসিএস অফিস এক্সিকিউটিভ কম্পিউটিং স্কিল, এটা সেকেন্ড স্লাইডে, এটা থার্ড স্লাইডে। এই কোর্সের পর আপনি কি করতে পারেন? এই কোর্সের পর অবশ্যই কোনো আইটি ক্যারিয়ার কোর্সের স্টার্ট করতে পারেন, যেটা আমরা করতেছি। এবং এই কোর্সের পরে যে কোনো অফিস এক্সিকিউটিভ জব করতে পারেন, যে কাজে একটা কম্পিউটার লাগে এবং অন্যান্য ক্লারিক্যাল জব লাগে, ক্লারিক্যাল টাস্ক লাগে, এবং সাথে একটা কম্পিউটার দিয়ে এই ক্লারিক্যাল কাজগুলি করে, ওই ধরনের জব যে কেউ করতে পারবে। কিন্তু আমাদের আমাদের তো অবজেক্টিভ এটা না, আমরা হচ্ছে আইটি ক্যারিয়ার কোর্সের দিকে আমরা যাচ্ছি। সিলেবাসটা আমি একটু ওভারভিউ করি। আজকে ফার্স্ট ওইসিএস এর ফার্স্ট ক্লাস। প্রথমেই কম্পিউটার রিলেটেড যত টপিক আছে, কম্পিউটার কি, কম্পিউটার পেরিফেরাল গুলি কি কি, আইপি অ্যাড্রেস কি, ওয়ার্ক স্টেশন কি, সার্ভার কি, ইন্ট্রানেট আর ইন্টারনেট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, কিবোর্ডস, কিবোর্ডের কিগুলি সম্পর্কে, এবং কম্পিউটার পোর্ট কি, পেরিফেরালস গুলি কি, এরকম। এটা কম্পিউটার। দেন আসতেছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমে কিছু মানে অপারেটিং সিস্টেমে ফাইল, তারপর সার্ভার, সফটওয়্যার, সফটওয়্যার কি, এক্সিকিউটেবল ফাইল, হ্যাঁ, মেইন ফাইল, এক্সিকিউটেবল ফাইল, এই ধরনের খুবই ইম্পর্টেন্ট বাট খুব ইজি ইজি টপিক এগুলি। হ্যাঁ, এগুলি সম্পর্কে ইয়া করা হবে, এক্সপ্লেন করা হবে। তারপর ড্রাইভ অপারেশন, ডিস্ক অপারেশন, ডস, ডসের উপর কিছু কাজ দেখাবো। তারপর ডিফাইন ড্রাইভ, ফোল্ডার, জিপ আনজিপ, কমান্ড প্রম্পট, ডস কমান্ড, ভিউ ডস কমান্ডস, এগুলি দেখাবো, এটা খুবই ইম্পর্টেন্ট। দেন অ্যাপ্লিকেশন অপারেশন, বিভিন্ন অ্যাপ্লিকেশন, উইন্ডোজ বেস যে অ্যাপ্লিকেশন গুলি আছে। ও আগে বলতেছি, এটা হচ্ছে অফিস এক্সিকিউটিভ কম্পিউটিং স্কিল, এটা হচ্ছে উইন্ডোজ, উইন্ডোজ বেসড একটা ট্রেনিং। ম্যাক, ম্যাকের উপর কোনো ট্রেনিং নাই। কারণ কেন আমরা উইন্ডোজ চুজ করলাম? কারণ ডিফল্ট কম্পিউটার হচ্ছে অফিসের মধ্যে, ডিফল্ট কম্পিউটার হচ্ছে উইন্ডোজ। যে কোনো অফিসে, আমি এ পর্যন্ত যত অফিসে গেছি এবং আমার আমার সাথে যারা মানে আমি যাদের সাথে আলাপ করছি এই পর্যন্ত, আমার এক্সপিরিয়েন্স লাইফে কোনো কোম্পানিতেই ডিফল্ট কম্পিউটার ম্যাক হয় নাই। কেউ যদি কোনো আইটি জবে কিংবা যে কোনো জবে জয়েন করে, তাহলে তাকে ডিফল্ট কম্পিউটার হিসেবে উইন্ডোজ ল্যাপটপ দেয়। যদি কেউ উইন্ডোজ ল্যাপটপে অভ্যস্ত না থাকে, ম্যাকে থাকে, তখন সে যদি ইনফর্ম করে, তখন একটা প্রকিউরমেন্ট জেনারেট হয় এইচআর থেকে, পারচেস ডিপার্টমেন্টে এটা এটা স্লিপটা পাঠানো হয়। পারচেস ডিপার্টমেন্ট একটা ম্যাকবুক কেনার জন্য অর্ডার করে, উইদিন এ উইক ম্যাকবুক তার কাছে চলে আসে। তার মানে এটা পাইতে 1 সপ্তাহ, 8-10 দিন লেগে যায় এই প্রকিউরমেন্ট শেষ করতে, যদি ম্যাকবুক কেউ চায়। হ্যাঁ, সাধারণত এরকম হয়। তার মানে বুঝতে পারছেন, ম্যাক বুক হচ্ছে এটা ডিফল্ট কম্পিউটার না। এবং অফিসের মধ্যে মোরলেস 70% or 80% কম্পিউটার ইউজার হচ্ছে উইন্ডোজ কম্পিউটার। তো এই কারণে আমরা ট্রেনিং এর সময় ফোকাসিংটাও করতেছি উইন্ডোজ কম্পিউটার মধ্যে, হ্যাঁ, ম্যাকে না। অ্যাপ্লিকেশন অপারেশন, এই অ্যাপ্লিকেশনগুলি যে কোনো সফটওয়্যার, উইন্ডোজ বেস সফটওয়্যার জন্য এগুলি সবগুলির জন্যই প্রযোজ্য। এবং কেউ যদি ম্যাকে চায় যে এগুলিকে কনভার্ট করতে, প্রতিটা টপিকেরই ম্যাক কনভার্সন আছে, কিন্তু এটা আমরা ট্রেডিং এ দেখাবো না। কেউ যদি পার্সোনালি দেখতে চায়, তাহলে যে কোনো গুগল ব্রাউজারে অথবা সার্চ ইঞ্জিনে সার্চ করলেই উইন্ডোজ কুইক লঞ্চ এর ম্যাক ভার্সন কি, তখন এটা ম্যাকের জন্য এটা শো করবে।
কিন্তু এটা আমাদের ট্রেনিং এর সাথে নাই, আমরা ম্যাকবুকের উপর কোনো ট্রেনিং করাবো না। সাম ইউজফুল অ্যাপ্লিকেশন যেগুলি কিনা আপনার প্রোডাক্টিভিটি অনেক বাড়াই দিবে, এমএস পেইন্ট। আপনারা দেখছেন আমি ট্রেনিং এর সময় এমএস পেইন্ট ইউজ করি। তারপর স্নিপিং টুলও ইউজ করি, স্নিপিং টুল এটা। তারপর ক্যালকুলেটর, স্টিকি নোটস, তারপরে ওয়ান নোটস, এগুলি আপনার প্রোডাক্টিভিটি বাড়াই দিবে। অন্যটা আমি অফিসে দেখাবো এরপরে। অফিস ইমেল, অফিস ইমেল মাইক্রোসফট আউটলুকের উপর আমরা কাজ কাজ করব। অফিস ইমেল এবং প্রত্যেকেরই মাইক্রোসফট আউটলুক এটা থাকবে। এই অফিস ইমেল আসার আগেই আমাদের নেক্সট 1 উইকের মধ্যে, নেক্সট এই সপ্তাহে কিংবা এই সপ্তাহের মধ্যেই খুব সম্ভবত আমাদের যে একাডেমিক যে আছে, আপনাদের একাডেমিক টিচিং অ্যাসিস্ট্যান্ট আছে, উনি আপনাদেরকে, এবং আমিও থাকবো ওই সেশনে, উনি আপনাদেরকে মাস্টার্স কিংবা ব্যাচেলার প্রোগ্রামের জন্য এনরোল করাই দিবে এই সপ্তাহটাতে। অনেকেই দু একজন এনরোল হয়ে গেছেন অলরেডি। হ্যাঁ, তাহলে এনরোল হওয়ার পরপরই আমরা একটা এডিও ইমেল পাবো, এডিও ইমেল। যে এডিও ইমেল দিয়ে আমরা অফিস 365 ফ্রি অফ কস্টে ইউজ করতে পারবো। আর কারো যদি অফিস 365 অলরেডি থাকে তাহলে তো ভালো। তাহলে অফিস 365-এ আউটলুক আছে, মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল আছে, যেগুলি কিনা আমাদের এই কোর্স ওয়ার্কে কাজে লাগবে। ক্লাউড ড্রাইভ, ক্লাউড স্টোরেজ, এটা আমরা নিয়ে আলোচনা করব। তারপর অফিস প্রিন্টিং, প্রিন্টিং এর যত ডিটেইল আছে সব ডিটেইল নিয়ে আমরা আলোচনা করব। ইন্টারনেট স্কিলস, ইন্টারনেট স্কিল কিভাবে বাড়াতে পারেন, সার্চ অপটিমাইজেশন কিভাবে করা যায়, খুব কুইক কিভাবে আমি একটা একটা যে টপিকটার উপর আমি হেল্প চাচ্ছি, খুব খুব কুইক কিভাবে টপিকের উপর হেল্পটা আমি পাবো। এটা এটা খুবই বড় একটা পারফরমেন্স, এটা প্রোডাক্টিভিটি আপনাকে ইনক্রিজ করবে। সার্চিং এ যদি ভালো এক্সপার্ট হন তাহলে খুব কুইক যে কোনো সার্চ আপনার হাতের নাগালে, যে কোনো টপিক আপনার হাতের নাগালে চলে আসবে এবং ওইটা সম্পর্কে জানতে পারবেন। আপনি যে কোনো জবে যান, সবাই ব্রাউজ করে, গুগল ব্রাউজ করে, গুগলে সার্চ করে, ইচ এন্ড এভরিবডি। সবাই অন টপ অফ হেড তাদের মাথায় সেভ করে রাখে না সবকিছু, কিন্তু জিনিসটার একটা আইডিয়া যদি থাকে আগে থেকে তাহলে আপনি এটা সার্চ করে বের করতে পারেন। এটা খুব ইজি, এটা কোনো কঠিন কিছু না। ইন্টারনেট স্কিল, দেন আসতেছে অফিস মিটিংস। আমরা অলরেডি জুমে যারা মানে আমাদের ইয়ার কারণে, ট্রেনিং এর কারণে জুম মিটিংটা সবার সবার মোটামুটি ইউজ টু হয়ে গেছেন। তারপরও আরো তিনটা তিনটা মিটিং এ আমরা এক্সপার্ট হব। গুগল মিট এবং মাইক্রোসফট টিম, এই দুটাও খুব জনপ্রিয়, খুবই চলে বিভিন্ন কোম্পানিতে। গুগল মিট এবং মাইক্রোসফট টিম এই দুটা খুব চলে, এবং জুম খুবই কুইকলি মার্কেট শেয়ারটা ক্যাপচার করে ফেলতেছে। ওয়েবএক্স এবং গোটি মিটিং যারা আগে ইউজ করতো, এরা এখন জুমে কনভার্ট হচ্ছে, ট্রান্সফার হচ্ছে তাদের মিটিং গুলিকে। তারপর মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেল এর বেসিক অপারেশন গুলি এবং কিছু অ্যাডভান্স অপারেশন এটাতে থাকবে। যদিও আমরা যে কোর্সের মধ্যে আছি ডাটা অ্যানালিটিক্স, এটার মধ্যে এক্সেল এর ইন ডেপথ ইয়ে থাকবে, ক্লাসগুলি থাকবে সেমিস্টার টু সেমিস্টার। মানে প্রথম দিকে থাকবে এক্সেল এর বেসিক, তারপরে ইন্টারমিডিয়েট এক্সেল, তারপরে অ্যাডভান্স এক্সেল যেখানে নাকি গ্রাফ এবং টেবিল এগুলির সাথে টুইকিং করে করে গ্রাফটাকে চেঞ্জ করা যায়, লাইভ ডেমনস্ট্রেশন অফ এনি ড্যাশবোর্ড, এটা থাকবে। ডাটা অ্যানালিটিক্সে যত কঠিন কঠিন রুলগুলি আছে ওখানে অ্যাপ্লাই হবে। এই হলো এক্সেলের অ্যাডভান্স সেশন, কিন্তু এখানে ওই শেষ ক্লাসে বেসিক এক্সেল নিয়ে আলোচনা করা হবে। ওকে, আমরা
তারপর ট্রাবল শুটিং নিয়ে আলোচনা করা হবে, আপনার বেসিক যে ট্রাবল শুটিং গুলি আছে, অথবা আপনার আহ, ড- আম, এইটার মধ্যে ট্রোজান ভাইরাস, তারপর অন্যান্য ইনজেকশন বিভিন্ন ইয়েতে হ্যাকাররা কিভাবে করে এইগুলির সম্পর্কে আমরা জানবো, এবং কিভাবে নিজেকে সেফ রাখবো বিভিন্ন অ্যাটাক থেকে, পিশিং এবং অন্যান্য ইমেল অ্যাটাক থেকে আমরা নিজেকে সেফ রাখবো, এগুলি নিয়ে কথাবার্তা, এইগুলি নিয়ে টপিকগুলি আলোচনা করা হবে। এবং মান্থলি বেসিস অথবা উইকলি বেসিস আমরা কি কি সার্ভিস দিব কম্পিউটারে, এইটাও আমরা কথা বিয়ে করব এখানে। এটা কোথায়, ডাবল ডিফ্র্যাগমেন্টেশন, ডিফ্র্যাগ, আমার মনে হয় এখানে একটা ইয়ে বাদ পড়ে গেছে, 13.8 ডিফ্র্যাগ, ডিফ্র্যাগমেন্ট। আচ্ছা, এগুলি যখন আমরা এই টপিকগুলি একদম ডিটেল বলবো কোনটা কি, সিস্টেম রিস্টোর, প্রিভিয়াস ভার্সন, এগুলি খুবই মানে লাইফ সেভিং, লাইফ সেভিং টপিক, এগুলি এগুলি সম্পর্কে আমরা জানবো। প্রিভিয়াস ভার্সন এটা একদম সুপার ডুপার একটা লাইফ সেভিং টপিক। আপনার কোনো ফাইল হারাই গেল, মিসিং হইলো, আপনি 1 সপ্তাহ আগে ফাইলটা ছিল, ওইখান থেকে আপনি নিয়ে আসবেন ফাইলটাকে, ভুলে ডিলিট করে ফেলছেন, হার্ড ডিলিট, রিসাইকেল বিনেও নাই, তখন প্রিভিয়াস ভার্সনটা কাজ করবে। তারপর ফাইনালি আমরা একটা সেশন করি, যেখানে স্টুডেন্টরা আপনারা আপনারা নিজেদের কোনো টপিক নিয়ে জানতে চাইবেন, ওই টপিকগুলির উপর ডিসকাশনটা হয়। এই হলো টোটাল অফিস এক্সিকিউটিভ কম্পিউটিং স্কিল। এটা মাস্ট মাস্ট ইচ অ্যান্ড এভরি পার্সনের জন্য এটা অবশ্যই ইয়েটা লাগবে, জ্ঞানটা লাগবে। এর মধ্যে হয়তো 10%, 15% কিংবা তার চেয়ে বেশি হইতে পারে নলেজ গুলি আমাদের আছে, কিন্তু ওই টপিক গুলির উপর ফুল নলেজটা নাই। হয়তো আপনার কোন একটা টপিকে মোটামুটি জানেন, 70%, 80% টপিক আছে, নলেজ আছে, বাদ বাকি 20%ও আপনার প্রত্যেকটা টপিকে আপনি নতুন কিছু পাবেন, এই গ্যারান্টি আমি দিতে পারি। ওকে, তাহলে আমরা শুরু করি। কিছু কিছু জিনিস আপনাদের আগে থেকে জানা থাকতে পারে, আহ, একটু বোরিং ফিল করতে পারেন, কিন্তু তারপরেও একটু অ্যাক্টিভ থাকেন। প্রত্যেকটা আইটেমের মধ্যে নতুন নতুন জিনিস পাবেন। সো কম্পিউটার কি, কম্পিউটার হার্ডওয়্যার, প্রথমে আসে কম্পিউটার হার্ডওয়্যার। কম্পিউটার হচ্ছে যেটা নাকি কম্পিউট করে। কম্পিউটার, কেন কম্পিউটারকে নাম দিচ্ছে, কম্পিউটার আসলে কম্পিউটার নাম ছিল না আগে, একসময় এটার নাম ছিল মেশিন। মেশিন, এটা যে কম্পিউটার নাম দিবে, যারা মেশিন তৈরি করছে, এই মেশিন তৈরির যারা ফাউন্ডার, এরা নিজেরাও জানতো না যে এটার নাম কম্পিউটার হবে। এটা একটা মেশিন। মেশিন, ওর একটা মেশিন তৈরি করতে চাইছিল 1930-40-র দিকে। মেশিন, মেশিন কি, মেশিন, কম্পিউটার তৈরির আগে অনেক মেশিন ছিল ওয়ার্ল্ডে, যেমন প্রিন্টিং মেশিন, যেমন প্যাকেজিং মেশিন। হ্যাঁ, ইউরোপে মানে ওয়ার্ল্ডে যখন ভারী ইন্ডাস্ট্রি, হেভি ইন্ডাস্ট্রির শুরু হলো, তখন মেশিনের আবির্ভাব হলো। যখন কম খরচে প্রোডাক্ট তৈরিটা শুরু করতে চাইলো, তখন মেশিনের উৎপত্তি হলো। এর আগে কুটির শিল্প, হস্তশিল্প নামে ইয়া ছিল, ক্ষুদ্র শিল্প মানে স্মল ইন্ডাস্ট্রি ছিল, প্রোপ্রাইটারশিপ, আই মিন স্মল ইন্ডাস্ট্রি ছিল, যেখানে নাকি হ্যান্ডমেড, হ্যান্ড হেল্ড প্রোডাক্টগুলি, হ্যান্ডমেড প্রোডাক্টগুলি হইতো। তারপর যখন ভারী ইন্ডাস্ট্রি হইলো, তখন ম্যান এর রিপ্লেসমেন্ট হলো মেশিন, লেবারের রিপ্লেসমেন্ট হলো মেশিন। মেশিন, ইচ অ্যান্ড এভরি মেশিন দুইটা কাজ করে।
পৃথিবীতে যত মেশিন আছে এই দুইটা কাজ করলে এটা একটা মেশিন বলতে পারবো। তার মানে যে নাকি দুইটা কাজ করে, যেমন ইনপুট নেয় এবং আউটপুট দেয়, তাহলে এটা মেশিন। কম্পিউটার কি একটা মেশিন? কম্পিউটার, হ্যাঁ। আপনার ল্যাপটপ একটা মেশিন, কম্পিউটার একটা মেশিন। পৃথিবীতে যত ইয়ে আছে, মানে এন্টিটি আছে যেটা নাকি ইনপুট নেয় এবং আউটপুট দেয়, এগুলিকে মেশিন বলে। যেমন কম্পিউটার একটা মেশিন। কম্পিউটার যারা তৈরি করছে এইটার নাম হলো আইবিএম। আইবিএম কম্পিউটার দিয়ে শুরু করে নাই। আইবিএম আরো অনেক বিজনেস মেশিনারিজ তৈরি করছে। আইবিএম ফটোকপি মেশিন, প্রিন্টিং মেশিন, তারপর আরো অনেক মেশিন আছে। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনারিজ, আইবিএম এর নাম হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস, অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনারিজ, এটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে আইবিএম। দেখেন কোম্পানির নামের মধ্যেই মেশিন সংযুক্ত। এদের একটা প্রোডাক্ট হচ্ছে কম্পিউটার, এদের একটা মেশিনের নাম হচ্ছে কম্পিউটার, এদের একটা মেশিনের নাম হচ্ছে জেরক্স, ফটোকপিয়ার, এরকম। কম্পিউটার মেশিন যখন তৈরি করলো তখন দেখলো যে এটা কেন কম্পিউটার নাম দিব আমরা, কারণ কম্পিউটারটা আসলে তৈরি করা হয়েছে আহ বড় কোনো যোগ বিয়োগ করার জন্য। যে ছোট যে যোগ বিয়োগগুলি 23+7, এটা মানুষ করতে পারে, হ্যাঁ যোগটা। অথবা ধরেন ছোটখাটো কোনো মাল্টিপ্লিকেশন, 5 × 7, এটা হিউম্যান বিং করতে পারে ইজিলি। হ্যাঁ, 5 × 7। হোয়াট এভার দিস মাল্টিপ্লিকেশন, ধরেন এটার সাথে মাল্টিপ্লাই করবে এইটা, ধরেন এটা 16টা ডিজিট আছে আর এখানে আছে 16টা ডিজিট, 16টা ডিজিট আছে, 16টা ডিজিট। এটা যদি একটা হিউম্যান বিং করতে চায় তাহলে তার সময় লাগবে 4 ইয়ার্স, কত মাস এরকম। এটা কি আনবিলিভেবল লাগে? 26 অথবা 16টা সামথিং ইয়া হবে। এইটা ফাইন্ড আউট করা যায় একটা মানুষের পক্ষে এই মাল্টিপ্লিকেশনটা করতে কত সময় লাগবে। অথচ এই ধরনের মাল্টিপ্লিকেশন সায়েন্টিফিক অ্যানালাইসিসের জন্য এগুলি সবসময় করা লাগে। বিশেষ করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মিসাইল অপারেশন, তারপর অন্যান্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বিভিন্ন আম, ধরেন অ্যাটম বোম তৈরির জন্য যে সমস্ত ক্যালকুলেশন গুলি লাগতো, এরকম বড় বড় ক্যালকুলেশন এগুলি, অথবা রাডার সিস্টেমের জন্য যে সমস্ত ক্যালকুলেশন গুলি লাগতো, ওগুলি খুব বড় বড় ক্যালকুলেশন। এটা হিউম্যান বিং নিজে নিজে করে এটা এটা দিতে দিতে রাডারের যে কাজটা, হ্যাঁ, এত ডিলে করলে তো এটা হবে না এরকম। হ্যাঁ, তো এরকম। তারপরে রিসার্চের জন্য এই সমস্ত ক্যালকুলেশন গুলি লাগতো তখন। ও সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই 7 বছরে কম্পিউটারের যত আপগ্রেড হয়েছে, লাস্ট 50 ইয়ারে এতটা হয় নাই আপগ্রেড। 7 বছরে এত টাকা ইনভেস্ট করছে কম্পিউটার আপগ্রেড করার জন্য, কম্পিউটিং সিস্টেমকে আপগ্রেড করার জন্য। তখন সেকেন্ড ওয়ার্ল্ডের শেষের দিকে কম্পিউটার, সুপার কম্পিউটার তৈরি হয়ে গেল 1950s এর দিকে, 60s এর দিকে। সুপার কম্পিউটার তৈরি হলো ট্রানজিস্টরের মাধ্যমে। ট্রানজিস্টর হচ্ছে একটা বাল্বের মতো, আমাদের যে টাংস্টেন ফিলামেন্টের আগের দিনের যে বাল্বগুলি আছে, রেড কালারের বাল্বগুলি, যেগুলো নাকি গরম হয়ে যায় বডিটা, এরকম টাংস্টেনের বাল্ব দিয়ে রেজিস্টার তৈরি করতো। তো এক একটা কম্পিউটারে কয়েক মিলিয়ন রেজিস্টার লাগতো। তার মানে কয়েক মিলিয়ন বাল্ব জ্বলতো নিভতো। আগের দিনে যে স্টার ট্রেক মুভির মধ্যে দেখতেন যে এই রকেটের মধ্যে অনেকগুলি লাইট জ্বলতেছে নিতেছে, সিরিজ অফ লাইট, বিয়ে বাড়ি লাইটের মতো এইভাবে পুরা রুমের মধ্যে লাইটটা ফিট করা এরকম। তো প্রথম যে কম্পিউটারটা, এটা সুপার কম্পিউটার, এটা এটা আপনার ল্যাপটপের চেয়ে বহু বহু গুণ উইক
এটা ছিল তৎকালীন আমলের সুপার কম্পিউটার। এটার সাইজটা ছিল হোম ডিপোর সাইজের মতো, হোম ডিপোর যে সাইজ এই সাইজ। এর কারণ এটার মধ্যে কয়েক মিলিয়ন বাল্ব ফিট করতে হয়েছে। বাল্ব মানে রেজিস্টার, রেজিস্টার মানে যেটার মধ্যে ডাটা সেভ থাকে, রেজিস্টার। ইলেকট্রনিক্স এর একটা ডিভাইস আছে, এটাকে বলে রেজিস্টার। রেজিস্টার আগে দেখতে একটা বাল্বের মতো ছিল। তারপরে যখন আইসি তৈরি হলো, ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট, সার্কিট আইসি তৈরি হলো। আইসি হচ্ছে আপনারা দেখেন না কম্পিউটারের মধ্যে এরকম পা বিশিষ্ট, এরকম এরকম কালো কালো কতগুলি সার্কিটের মতো, রেডিও, টিভি, অন্যান্য ইলেকট্রনিক্স এর মধ্যে এরকম, এগুলি বলে আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট। ইন্টিগ্রেটেড সার্কিট তৈরি হওয়ার পরে হোম ডিপো সাইজের কম্পিউটারটা চলে আসলো একটা টেবিলের উপরে, ছোট্ট ছোট্ট আকারে ডেস্কটপ হয়ে গেল। কেন? কারণ এই ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে মিলিয়নস অফ ট্রানজাকশন, ট্রানজিস্টর, সরি এটা রেজিস্টার, মানে রেজিস্টার, এটাকে ট্রানজিস্টর বলে, ট্রানজিস্টর, ট্রানজিস্টর, মিলিয়নস অফ ট্রানজিস্টর একটা আইসির মধ্যে, ছোট্ট একটা, একদম একটা পেনি সব নিকেলের ডাইমের সমান। এটার মধ্যে কয়েক মিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর এখানে সেভ থাকে। এটা যখন তৈরি হলো তখন হোম ডিপো সাইজের কম্পিউটারটা আম, ইয়া ছোট আকারে হয়ে গেল, একটা টেবিলের উপর রাখা যায়, ডেস্কের উপর রাখা যায়। ডেস্কের উপর যেহেতু রাখা যায়, এই কারণে এই কম্পিউটারটার নাম দিল ডেস্কটপ। ডেস্কটপের আগের কম্পিউটারটা ছিল হোম ডিপোর পরের যে কম্পিউটারটা আসলো, বিশাল কম্পিউটারের পরে এটা হলো মেইন ফ্রেম কম্পিউটার। মেইন ফ্রেম কম্পিউটারটা দেখতে অনেকটা ক্লোজেটের মতো, এটা এত বড় আলমারির মতো কম্পিউটার, ম্যান হাইট এরকম, কয়েকটা কম্পার্টমেন্ট থাকে এবং এটার মধ্যে একটু বড় আকারে থাকে মেইন ফ্রেম। এখনো মেইন ফ্রেম আছে। বাংলাদেশে মেইন ফ্রেম ফার্স্ট কম্পিউটার আসে 86-এ, 1980, সরি 1965-এ অগ্রণী ব্যাংকে সর্বপ্রথম মেইন ফ্রেম বাংলাদেশে কম্পিউটার হয়, কার্যক্রম শুরু হয় অগ্রণী ব্যাংকে 1965 সালে। মেইন ফ্রেম অনেকটা ম্যান হাইটে, এটা ফ্লোরে থাকে এবং দেখতে একটা হিউম্যান বিং এর এরকম সাইজের কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার। তারপরে এই ট্রানজিস্টরের, এইখানেও ট্রানজিস্টর ছিল, আর নাহলে হোম ডিপোর সাইজের কম্পিউটারটা কিভাবে এখানে এত ছোট আকারে কিভাবে আসলো, তাই না? এখানে ট্রানজিস্টর ইউজ করে কম্পিউটার তৈরি করছে এখানে। তারপর ডেস্কটপ তৈরি হলো, ডেস্কটপ যেটা নাকি এখন হোম ইউজার, বাসা বাড়ির ইউজাররা 1980s এর দিকে, ডেস্কটপ লেট 70s এর দিকে ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করা শুরু হলো। তারপর ল্যাপটপ আসলো নাইনটির দিকে। ল্যাপটপ কোলের উপর নিয়ে, যেটা ল্যাপের উপর নিয়ে, ল্যাপের উপর যে কম্পিউটার নিয়ে আহ, কাজ করা হয় এটাকে বলতেছি ল্যাপটপ। ল্যাপটপ আসলো। তারপরে সেলফোন আসার আগে, মানে সেলফোনে কম্পিউটার আসার আগে আপনাদের প্রত্যেক জনের কম্পিউটারই এক একটা এক একটা, সরি সেলফোনই এক একটা কম্পিউটার। আপনার এখানে এখানে প্রসেসর আছে, র্যাম আছে, আপনার এখানে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়, এক্সেল ওপেন হয়, ব্রাউজার ওপেন হয়, ক্যালকুলেটর ওপেন হয়, কম্পিউটারের যত ফাংশন আছে সব কম্পিউটারের ফাংশন এখানে ওপেন হয়। কিন্তু এক্সট্রা মাউস এবং কিবোর্ড নাই, এটার দরকারও নাই, কারণ একটা টাচ স্ক্রিন করে দিছে, মাউসের কাজটা এখন টাচে দিয়ে করা যায়, কিবোর্ডের কাজটা এখানে স্ক্রিনের মধ্যে কিবোর্ড চলে আসে। সেলফোন আসে আগে পাম টপ, পামের উপর যে যে কম্পিউটারটা ইউজ করতো, এটা ছোট একটা ডিভাইসের মতো পাম টপ, জ্যামিতি বক্সের মতো একটা ডিভাইস।
7 ইঞ্চ কিংবা ইয়াতে এটা ইয়া করা যায়। শাটার সিস্টেম মোবাইলগুলির মতো, ফোল্ডার সিস্টেম মোবাইলগুলির মতো এরকম পাম্পড আপ। তারপর তো সেলফোন চলে আসে, সেলফোন এগুলিও কম্পিউটার, সেলফোন একটা কম্পিউটার। এখানে যা যা লিখলাম এগুলো সব হচ্ছে কম্পিউটারের বিভিন্ন ভার্সন। তার মানে এগুলি সবই কম্পিউটার, কিন্তু বিভিন্ন নামে এগুলিকে আমরা ডাকি। আমরা ইউজ টু ল্যাপটপে আর সেলফোনে। এবং প্রতিটা কম্পিউটারে বিভিন্ন ইয়ে দিয়ে তৈরি, যেমন হার্ড ড্রাইভ, এইচডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ, হার্ড ডিস্ক ড্রাইভ। এক সময় ছিল যেটা নাকি এরকম এরকম সিলিন্ডারের মাধ্যমে ডিস্ক ছিল, এই ডিস্কের মধ্যে এই হেডটা থাকতো এখানে, এই হেডটা থাকতো এখানে, এই হেডটা কলের কলের গানের মতো, কলের গ্রামোফোনের মতো আগের দিনের। যখন নাকি আমরা একটা হার্ড হার্ড ড্রাইভের ফাইল সার্চ করব, তখন এই হেডের এটা মাথাটা চলে আসে এখানে, মাথাটা চলে আসে এখানে, এবং এইটা এইখান থেকে এই পর্যন্ত মুভ করে। আর এই ডিস্কটা ঘুরে 7000 আরপিএম এ, রোটেট পার মিনিট, পার মিনিট। 1 মিনিটে 7000 বার ডিস্কটা ঘুরে। আর এই হেডটা এখান থেকে এখানে মুভ করে। মুভ করলে এই ডিস্কের প্রতিটা প্রতিটা পয়েন্টে পয়েন্টে এই হেডটা রিড করতে পারে। এই পয়েন্টগুলিতে লেখাগুলি হয়, অথবা রিড করে, রাইট করে কিংবা রিড করে এই হার্ড ড্রাইভের মাধ্যমে। এটাকে হার্ড ডিস্ক ড্রাইভ বলে। তারপর যখন আইসি তৈরি হলো, ইন্টিগ্রেটেড সার্কিট, দেখেন এগুলি সব ইন্টিগ্রেটেড সার্কিট, এগুলো সবগুলি হচ্ছে এক একটা পা এরকম ছোট সাইজের একটা, ধরেন 3 ইঞ্চ বাই 3 ইঞ্চ এমন একটা সাইজের মধ্যে হার্ড ড্রাইভটা তৈরি করে ফেলতে পারে। এটার মধ্যে কোনো ইয়া নাই, রোটেটিং এর ইয়া নাই। এবং এই হার্ড ড্রাইভের চেয়েও এসএসডি খুব ফাস্ট। কেন ফাস্ট? কারণ যদি আমি হার্ড ড্রাইভের কোনো ডাটা আমি খুঁজতে চাই, তাহলে এই ডিস্কটাকে রোটেট করতে হবে আগে। কম্পিউটার কি করবে? আগে ডিস্কটাকে রোটেট করে, তাও একদম স্লো রোটেট না, একদম একবারে 3-4 সেকেন্ডের মধ্যে এটা 7000 রোটেটে, পূর্ণ রোটেশন যখন আসে তখন হেডটা এটার উপর বিচরণ করে, ট্রাভেল করে, ট্রাভেল করে করে নির্দিষ্ট জায়গা থেকে ডাটাটা সে নিয়ে নেয়, রিড করে কিংবা রাইট করে। এখানে কয়েক সেকেন্ড ডিলে হয়, কিন্তু এসএসডি তে কোনো ডিলে নাই। উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, হ্যাঁ, ন্যানো সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ডের 1000 ভাগের কয়েক ভাগের মধ্যে এসএসডি থেকে ডাটাটা আমরা পাইতে পারি, কারণ এখানে ডিস্কের কোনো রোটেশনের কোনো নিয়ম নাই। আমি খুব দ্রুত আগাইতেছি, তারপরেও মানে এই নলেজ গুলি মানে প্রত্যেকেরই জানা দরকার। কম্পিউটার হার্ডওয়্যার, হার্ডওয়্যার এর মধ্যে যেটা আছে হার্ডওয়্যার, সরি, এটা হবে এখানে, সরি। কম্পিউটার হার্ডওয়্যার যেটা, হার্ডওয়্যার মধ্যে মাদারবোর্ড হচ্ছে মেইন হার্ডওয়্যার। কম্পিউটার যখন ওপেন করা হয় তখন বড় যে সার্কিট বোর্ডটা, এটাই মাদারবোর্ড। মাদারবোর্ডে কি কি থাকে? প্রসেসর, সিপিইউ স্লট থাকে, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট স্লট থাকে, এটার মধ্যে সিপিইউটা থাকে। এই লম্বা করে যে জায়গাটা আছে এটা হচ্ছে র্যাম থাকে, র্যাম। আর হার্ড ড্রাইভ এখানে থাকে না, হার্ড ড্রাইভ একটা কেবলের মাধ্যমে হার্ড ড্রাইভটা পাশে থাকে, হার্ড ড্রাইভটা থাকে এখানে। যদি হার্ড ডিস্ক ড্রাইভ থাকে এরকম, হ্যাঁ, একটা কেবলের মাধ্যমে, এই যে এখানে কেবল, হার্ড ড্রাইভের কেবল স্লট, এটার মধ্যে ডেইজি চেনের মাধ্যমে হার্ড ড্রাইভের কেবলটা সংযুক্ত থাকে।
আর এগুলিতে বিভিন্ন স্লট থাকে, নেটওয়ার্ক কার্ড, সাউন্ড কার্ড, তারপরে ওয়াইফাই কার্ড, এগুলি বসানোর জন্য এইখানে সাউন্ড এগুলি থাকে। আর এখানে দেখেন অনেক অনেক আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, এটার মধ্যে অনেক সূক্ষ্মভাবে এখানে দেয়া আছে। তো এই পুরোটাই হচ্ছে একটা কম্পিউটার, এর মাদারবোর্ড। প্রসেসর যেটা বললাম ওইখানে থাকে, প্রসেসরটা এরকম, এটা একটা বড় আইসি, ইন্টিগ্রেটেড সার্কিট, এবং এটার কাজ হলো প্রসেস করা। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সিপিইউ। সিপিইউ কে অনেক সময় আমরা অনেক সময় ভাবি যে আমাদের যে ডেস্কটপের যে মেশিনটা আছে, এইটাই মনে হয় সিপিইউ। আমাদের যে মনিটরের পাশে এক সময় ডেস্কটপের থাকতো না, বক্সটা, এইটাই সিপিইউ না, এটা হচ্ছে কেসিং, বাক্স, এটাকে বাক্স বলে। এর ভিতরে মাদারবোর্ডের মধ্যে যেটা থাকে ছোট করে স্কোয়ার সাইজের, এটা হচ্ছে সিপিইউ, এটা হচ্ছে সিপিইউ। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এর কাজ শুধু ক্যালকুলেট করা, যেমন 2+3 কত হয়, এটা র্যাম ক্যালকুলেট করবে না, করবে সিপিইউ ক্যালকুলেট। তারপরে র্যাম, র্যাম হচ্ছে স্টোরেজ, বাট এটা এটা র্যামটা স্টোরেজ, কিন্তু এটার পার্মানেন্ট স্টোরেজ না, এটা হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মেমোরি এটার মধ্যে কিছু ডাটা সেভ রাখে, বাট পার্মানেন্টলি রাখে না। কম্পিউটার বন্ধ করলে র্যাম থেকে সব ডাটা চলে যায়। র্যামটা দেখতে এরকম, এবং র্যামের কতটুকু স্পেস আছে, কতটুকু ডাটা সে সেভ করতে পারে, এটার ইউনিট হিসাবে বাইট ইউজ হয়। বাইট হচ্ছে স্টোরেজ ইউনিট। যেমন আমার এখানে র্যামে ধরেন 64 বাইটের সাইজের র্যাম, তার মানে র্যামের মধ্যে 64 বাইট ইনফরমেশন রাখা যাবে। 1 বাইট সমান বলা যায় একটা লেটার এ। হ্যাঁ, আমরা আরো ডিটেল জানবো পরে। 1 বাইটকে বলা যায় একটা লেটার। হ্যাঁ, এরকম স্টোরেজটা কি, স্টোরেজ হচ্ছে আমরা যে করি, আহ, ধরেন একটা অফিস স্পেস, আমরা যদি বলি যে এই অফিস স্পেসটা ভাড়া হবে কত, এটার সাইজ 15 ফিট বাই 10 ফিট, তাহলে এটা কত স্কোয়ার ফিট, 150, 150 স্কোয়ার ফিট এই অফিস স্পেসটা ভাড়া হবে। তাহলে পার স্কোয়ার ফিটে এই ধরেন আহ, কেউ যদি এটা নিল, এটা হচ্ছে অফিস স্পেস। অফিস স্পেস অথবা এরিয়া স্পেস, ফ্লোর স্পেস। এটা ফ্লোর হতে পারে, ব্যাকেট হতে পারে, যে কোনো সারফেস হতে পারে। এটাকে আমি বলতেছি অফিস স্পেস অথবা এরিয়া স্পেস, ফ্লোর স্পেস বলতেছি। তার মানে এই অফিস স্পেসকে আমরা এসএফটি ইউনিট ইউজ করে আমরা কমিউনিকেট করি। কেউ যদি বলে যে আমি এত স্কোয়ার ফিট অফিসের, আমি একটা অফিস রেন্ট দিব, যারা রেন্ট করতে আসবে জিজ্ঞাসা করবে আপনার এখানে স্পেস কত, সে বলবে 150 এসএফটি।
তার মানে স্পেসের ইউনিট অফ স্পেস ইজ, অনেক ইউনিট আছে স্পেসের, অফিস স্পেস, এরিয়া স্পেসের ইউনিট অফ স্পেস ইজ অ্যাসেপ্টি, স্কোয়ার ফুট, এটাকে অ্যাসেপ্টি বলতেছি। তাহলে আমি যদি 150 স্কোয়ার ফিটের অফিস ভাড়া নেই, তাহলে আমি টোটাল ধরেন এখানে 10 ফিট আর এখানে হচ্ছে 15 ফিট, ধরেন এটা 10 ফিট আর 15 ফিট এরকম। তার মানে আমি এভরি স্কোয়ার ফিট আমি ইউজ করব কিভাবে? আমি কি করলাম, এই প্রথম 4 স্কোয়ার ফিট আর 2 ফিট এর মধ্যে আমি একটা ডেস্ক ফেললাম, আমি ডিজাইন করতেছি আমার অফিস স্পেস কিভাবে ইয়ে করব, এর মধ্যে একটা ডেস্ক ফেলে দিয়েছি। তারপরে এখানে 2 স্কোয়ার ফিটের মধ্যে একটা প্রিন্টার বসাই দিলাম, তারপরে এখানে কিছু একটা করলাম, এখানে কিছু একটা করলাম, এইভাবে আমি স্পেসটাকে ইউটিলাইজ করতে পারি। কি রাখার জন্য? ফার্নিচার রাখার জন্য। এই রিমাইন্ডারটা আমি এতে দিছি, গ্রুপে দিছি, আপনাদের মানে অন্য গ্রুপেও আমি একই রিমাইন্ডার দিছি। অনেকের যেহেতু সপ্তাহে একদিন ক্লাস, অনেক সময় মনে থাকে না, এই কারণে সেলফোনে এখনই অ্যালার্মটা সেট করে নেন। আমি একটু পজ দিই, সেলফোনে এখনই অ্যালার্মটা সেট করে নেন। ওকে, এখন এটা তো হলো ফিজিক্যাল অফিস, যেটা নাকি আমরা ইয়া করি, রেন্ট করি। কম্পিউটারেও এই স্পেসের কাজটা হয়, স্পেসের স্পেস রিলেটেড কথাবার্তা হয় কম্পিউটারে। যেমন আমি একটা কম্পিউটার কিনতেছি, আমি কম্পিউটারের স্পেসিফিকেশনটা লাগবে, আমার আমার হার্ড ড্রাইভ বড় লাগবে, আমি বলতেছি আমার লাগবে 256 GB হার্ড ড্রাইভ লাগবে, 256 GB হার্ড ড্রাইভ লাগবে। এটা মানে কি 256 GB কি, অথবা গিগাবাইট পরে ইয়ে করলাম, 256 বাইটের হার্ড ড্রাইভ লাগবে ধরেন। এটার মানেটা কি 256 বাইট? এটা যদি বলতো 256 স্কোয়ার ফিট, তাহলে বুঝতাম যে হ্যাঁ এটা একটা স্পেস, এটা এত ফিট বাই এত ফিট হলে 256, এবং এটার মধ্যে এই পরিমাণ ফার্নিচার রাখতে পারবো। যদি এসএফটি হতো 150 এসএফটি, কিন্তু 256 বাইট, এটা দিয়ে আমি কি বুঝতেছি? 1 বাইট মানে হচ্ছে 1 বাইট কে বলা যায় 1 ক্যারেক্টার, 1 ক্যারেক্টার। যেমন একটা এ, এটাকে বলা যায় 1 বাইট। তার মানে আমার হার্ড ড্রাইভে যদি 256 বাইট থাকে, এরকম ধরেন এখানে 256 বাইট, এখানে 256 বাইট মনে করো, হ্যাঁ এরকম 256 বাইট। কারণ প্রতিটা বাইটে একটা লেটার রাখা যাবে, এখানে রাখলাম এ, ক্যাপিটাল অর স্মল হোয়াট এভার, এ রাখা যাবে, এই স্পেসে বি রাখতে পারবেন। তার মানে 256 বাইট এরিয়াতে, স্পেসে আপনি টোটাল 256 ক্যারেক্টার রাখতে পারবেন। এইভাবে আমি বুঝাইতে পারি যে আমার হার্ড ড্রাইভ কিংবা র্যামে জায়গায় যদি 256 বাইট হয়, তাহলে আমি 256 ক্যারেক্টার এখানে রাখতে পারবো। এইভাবে আমরা ইউনিটটাকে বুঝাই যে কত বড় ইউনিট। তাহলে বাইট হচ্ছে একটা মেজারমেন্ট ইউনিট। কি মেজার করে? স্পেস মেজার করে। যদি বলে আপনার হার্ড ড্রাইভের স্পেস কত, স্পেস, হার্ড ড্রাইভের স্পেস, এইচডিডি স্পেস কত, র্যামের স্পেস কত,
র্যাম স্পেস মানে র্যামে কতটুকু কত বাইট আছে, এক একটা বাইটে জায়গা নেয় ওয়ান একটা ক্যারেক্টার। তার মানে হার্ড ড্রাইভে যদি 256 বাইট থাকে, তাহলে 256 ক্যারেক্টার হার্ড ড্রাইভের মধ্যে সেভ করতে পারবেন। কিন্তু আমরা তো হার্ড ড্রাইভে অনেক বড় বড় ফাইল সেভ করি, যেমন একটা ফাইল, নোটপ্যাডে একটা ফাইল। আমরা 9টায় একটা ব্রেক নেবো, 9টায় নোটপ্যাডের একটা ফাইল মনে করেন ABCD, এখানে 4টা ক্যারেক্টার আমরা ইয়ে করলাম, এটাকে সেভ করি। এখানে আমি সেভ করি মাই ফাইল। মাই ফাইল দেখেন সেভ হলো, এটা সেভ হলো। ABCD 4টা বাইটের ক্যারেক্টার আমি এখানে অ্যাড করলাম। মাই ফাইলের দেখেন সাইজটা কত। আমি আবার এখানে সবচেয়ে নিচের যে সাইজটা, এটা 1 কিলোবাইট হিসাবে ইয়া করে, কিন্তু আসলে 1 কিলোবাইটের নিচে ফাইলটা। তারপর আমি যদি আরো ডিটেল দেখতে চাই, তাহলে আমি প্রপার্টিজে দেখতে পারি মাই ফাইলের প্রপার্টি। প্রপার্টি দেখেন এখানে কত বাইট লেখা আছে, 4 বাইট। কেন? কারণ এই মাই ফাইলে আমি টোটাল ক্যারেক্টার চুজ ইয়ে করছি 4টা, এখানে 4 বাইট লেখা আছে। এক কাজ করি, আমি এটাকে এখানে রাখি, পাশাপাশি রাখি মাই ফাইল। আমি এক কাজ করি, আবার এন্টার দিলাম, একটা এন্টার, এক একটা এন্টারে কিন্তু 2টা ক্যারেক্টার হয়। আর ABCD আরো 4টা লেটার আমি সেভ করলাম। সেভ না করলে এটার সাইজটা চেঞ্জ হবে না। যদিও 1 কিলোবাইট মানে 1 কিলোবাইট মানে 1000 বাইট এর নিচে। এখন আমি দেখেন প্রপার্টি দেখতেছি 4 বাইট। কেন 4 বাইট এখনো? কারণ আমি সেভ দেই নেই। কিভাবে বুঝলাম? মাই ফাইল টেক্সটের আগে একটা অ্যাস্টেরিক সাইন হয়ে গেছে। এখন যদি আমি সেভ দেই, তাহলে এই অ্যাস্টেরিক সাইনটা চলে যাবে, তার মানে বোঝা গেল ফাইলটা সেভড ফাইল। সেভ করার পরে আমি আবার এই ফাইলটাকে প্রপার্টিটা দেখি, এটা হলো গেল 10 বাইট। কেন? কারণ প্রথম লাইনে 4টা বাইট, দ্বিতীয় লাইনে 4টা বাইট, আর এক লাইন থেকে আরেক লাইনে যখন যায় তখন 2 বাইট খরচ হয়। 2 বাইট লাগে এক লাইন থেকে আরেক লাইনে যেতে, 2টা বাইটের প্রয়োজন হয়। তাহলে টোটাল 10 বাইট। এই ফাইলটাকে আমি যদি সেভ করতে চাই, সেভ করছি যে ইয়াতে হার্ড ড্রাইভে, আমাদের হার্ড ড্রাইভে আমার টোটাল 10 বাইট জায়গা প্রয়োজন পড়ছে এখানে। টেন বাইট, তার মানে একটা ফাইল সেভ করতে আমার 10 বাইট পরিমাণ জায়গা, স্পেস অকুপাই হয়েছে। এটাকে আমরা বলতেছি এত স্পেস, 10 বাইট স্পেস অকুপাই করছে হার্ড ড্রাইভ থেকে, ইউজ করতেছে ওই ফাইলটা সেভ করার জন্য, সেভ থাকার জন্য। এরকম আমরা বাইটের হিসেবে এটা বলি। কিন্তু হার্ড ড্রাইভ তো এত ছোট হার্ড ড্রাইভ কখনোই হয় না। হার্ড ড্রাইভ অনেক বড় বড় হয়। যেমন আমাদের হার্ড ড্রাইভটা হচ্ছে, মনে করেন আপনার হার্ড ড্রাইভটা হচ্ছে 256 গিগাবাইট। 250 গিগাবাইট মানে হচ্ছে কত বাইট? অনেক বড় একটা বাইট, অ্যামাউন্ট একটা বাইট। কত বাইট? যেমন আমরা ম্যাট্রিক পদ্ধতিতে নিয়মে আমরা মিলিমিটার, সেন্টিমিটার, ডেকামিটার, ডেসিমিটার, এরকম কিলোমিটার, এভাবে আমরা লেংথের যেরকম ভাবে
রুলটা আমরা শিখছি, ঠিক একইভাবে বাইটেরও এরকম রুল আছে। যেমন 1024 বাইটে 1 কিলোবাইট। এরকম। এটার আরো লম্বা, আরো অনেক ইয়ে আছে, কিন্তু প্রথম এটা হচ্ছে বাইট। 1 বাইট মানে কত বাইটে একটা 1 বাইট কিভাবে তৈরি হয়? বাইট তৈরি হয় বিট দিয়ে, 8 বিট। বিটটা কিন্তু স্মল বি ব্যবহার করে, আর বাইট লিখতে ক্যাপিটাল বি ইউজ হয়, বিটা লিখতে স্মল বি ইউজ হয়। বিট কি? বিটটা আমি আহ, আচ্ছা, আমি বিটটা আমি ব্রেকের পরে আমি বুঝাইতেছি বিট কি, কিভাবে কিভাবে বিট তৈরি হয়েছে। এটা একটা ছোট একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি 10-15 মিনিট লাগবে এটা বুঝাইতে, কিন্তু তার আগে আমি ব্রেকের আগে আমি একটা এই চার্টটা দিয়ে দিই। 1 বাইট হলো 1024 বাইটে 1 কিলোবাইট, 1024 কিলোবাইটে 1 মেগাবাইট, 1024 মেগাবাইটে 1 গিগাবাইট, 1024 গিগাবাইটে 1 টেরাবাইট, 1024। এটা খুব ইজি, এটা নিয়ে আর কোনো টেনশন করে না, মানে ইয়ে করে না, এটা খুব ইজি। এটা যে কেউ অল্প একটু দেখলেই এটা বুঝবেন, কারণ এটা একটা ছন্দ আছে, রিদম আছে, ওই ইয়ে অনুযায়ী গেলে এটা কোনো ব্যাপার না। 1024 টেরাবাইটে 1 পেটাবাইট, এবং 1024 পেটাবাইটে, এখন পেটাবাইটের যুগ। মেসি আর অন্যান্য বড় বড় ফরচুন 500 কোম্পানিগুলি, যাদের অনেক ট্রানজাকশন হয়, এরা অলরেডি 1 পেটাবাইট ট্রানজাকশন এইচ ডে অ্যাক্সেস করছে আর কি। মানে এটা ইয়া, এদের এখন 1 পেটাবাইট ডাটা লাগে, এভরিডে জেনারেট হয় 1 পেটাবাইট ডাটা। 1025 পেটাবাইটে 1 জেট্টাবাইট, এইগুলি ইয়ট্টাবাইট, জেট্টাবাইট, ইয়ট্টাবাইট। এটা আমাদের লাগে না কখনো, এই পেটাবাইটই হয়তো আরো 4-5 বছর চলে যাবে পেটাবাইটে। তারপর যদি লাগে তখন জেট্টাবাইট, ইয়ট্টাবাইট এগুলি আরো আছে, কিন্তু আমাদের পেটাবাইট ইজ মোর দেন এনাফ। এখন সাধারণত টেরাবাইটের ইয়া, কিন্তু বড় বড় কোম্পানিগুলো অলরেডি পেটাবাইটে প্রবেশ করছে। একসময় 80 দশকে ছিল মেগাবাইট, তারপর আস্তে আস্তে গিগাবাইট, টেরাবাইটে, তারপর পেটাবাইটে এখন ইয়ে করতেছে। একটা একটা ইয়াতে অ্যানালাইসিসে, একটা রিসার্চে বলল যে কম্পিউটার তৈরির থেকে 2011 পর্যন্ত 2011 পর্যন্ত কম্পিউটার তৈরি, ধরেন 1930-40-র দিকে কম্পিউটার তৈরি থেকে 2011 পর্যন্ত যত ডাটা হয়েছে, 2011 থেকে 12 পর্যন্ত কত ডাটা হয়েছে ওয়ার্ল্ডে, যত ডাটা তৈরি হয়েছে। আর এখন এটা 2020-20-র মনে হয় এটা ছিল, অ্যানালাইসিসটা ছিল তখন, 2020-21-এর দিকে ওরাই থিসিসটা করছে, অ্যানালাইসিসটা করছে, রিসার্চটা করছে। মানে 2011 পর্যন্ত যত ডাটা হয়েছে পৃথিবীতে, 2012-এ ঠিক তত ডাটা তৈরি হয়েছে।
আর এখন এভরি ডেতে এর চেয়ে বেশি ডাটা হয়, মানে ওই পরিমাণ ডাটা হয়। এটা 2020-এর ঘটনা। তাহলে 2023-এ এভরি হয়তো 12 আওয়ারে এত পরিমাণ ডাটা হয়, জেনারেট হয় ওয়ার্ল্ডে। সুতরাং ওয়ার্ল্ডে শুধু ডাটা আর ডাটা। প্রত্যেকটা কোম্পানি ডাটা নিয়ে কাজ করে, ডাটা তাদের লাইফ। ডাটা যদি চলে যায় তাহলে কোম্পানি মরে যাবে। আর ডাটা কেনি অ্যানালিস্ট এবং অ্যানালাইটিক্স, এই দুইটা কাজ এটা সবসময় থাকবে। কোম্পানিতে যত ডাটা থাকে তত অ্যানালিটিক্স এর প্রয়োজন পড়ে, অ্যানালিস্টের প্রয়োজন পড়ে। কোম্পানি ডাটা কি দিন দিন বাড়তেছে না কমতেছে? এই স্ট্যাটিস্টিক্স বলে কোম্পানির ডাটা দিন দিন বাড়তেছে। হ্যাঁ, কারণ ট্রানজাকশন বাড়তেছে। প্রতিটা কোম্পানিরই ডাটার গ্রোথটা এরকম, যদি গ্রাফের মধ্যে বোঝানো হয় তাহলে ডাটাটা এইভাবে বাড়তেছে, পৌনঃপুনিক ভাবে এইভাবে বাড়তেছে ডাটাটা যে কোনো কোম্পানির। আমরা একটা ব্রেক নেই। আমরা সাধারণত অ্যারাউন্ড 9-এর দিকে একটা ব্রেক নেবো, 15 মিনিটের। তারপরে আমরা আমাদের কোর ক্লাসটা সাধারণত 10 to 10:30 এর মধ্যেই শেষ হয়ে যাবে। তারপরে আম, ইয়া ল্যাব ক্লাস, প্র্যাকটিস ক্লাস যেটাই বলেন, তারপরে এটা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনারা থাকেন এখানে। ক্লাস কি বোরিং লাগতেছে নাকি? না ভাইয়া, ভাল লাগতেছে তো। অনেক এখন ডিটেলস জানতেছি সব। ডিটেলস, এটা এটা আসলে জানাটা খুবই জরুরি। মানে কম্পিউটার এর উম, যা আছে, মানে বেসিক যে ফান্ডামেন্টাল জিনিসগুলি যেগুলি না জানলেই না, এটা আমরা দেখবেন এই ওইসিএস ক্লাসে অনেকটাই, মোস্ট অফ দ্য থিংই এটা কাজ করে। আর যেগুলি অনেক সময় কম্পিটিশনসে আছে, যা মানে ধরেন আননেসেসারিলি জানতে হয়েছে আমাদের, যেমন প্রসেসর কিভাবে তৈরি হয়। সাব উফার দিয়ে প্রসেসর তৈরি হয়, ম্যাটেরিয়াল সিলিকন, তারপরে এগুলি গোল্ড, সিলভার, এইগুলি দিয়ে প্রসেসর তৈরি হয়। কিভাবে তৈরি করে, এইগুলি এগুলো হচ্ছে হার্ডওয়্যারের। এত ডিটেল জানার আমাদের কোনো দরকার নাই, কিন্তু যতটুকু না জানলেই নয়। আইটির একজন, আপনার সাথে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন আর নন কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একজন, তার মধ্যে পার্থক্য হলো এই ওইসিএস। আরো পার্থক্য আছে, যেমন যেমন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর ক্যান্ডিডেট, অথবা যে নাকি এটা ইয়া করছে, শেষ করছে, সে জানবে একটা প্রসেসর কিভাবে তৈরি হয়। কিন্তু এটা তার লাইফে কাজ করবে না যদি না সে ইন্টেল কিংবা এএমডি বিভিন্ন প্রসেসর তৈরি কোম্পানিতে জয়েন না করে। কিন্তু লাখে একজন হয়তো এএমডি কিংবা ইন্টেলে জয়েন করে। তারপরেও কম্পিউটার সায়েন্সের যারা পড়ে, এদেরকে অনেকটা জোর করে এই জ্ঞানটা তাদের নলেজে দেওয়া হয় আননেসেসারিলি। আননেসেসারিলি কোনো জিনিসই মাথায় রাখা ঠিক না যেটা নাকি আমার কাজে লাগবে না। তো এইখানে যে ওইসিএস এ যেটা আছে, যেটা আপনার কাজে লাগবে নেক্সট কোর্সগুলিতে, বিভিন্ন টার্মে আমি বলবো যে ওরাকল আপনার ডাটাবেজের সাইজ কত। একজন বলো যে 8 জিবি ওরাকল ডাটাবেসে। তাহলে 8 জিবি কি, আমরা যাতে চটজলদি বুঝতে পারি 8 জিবি মানে কি। তার মানে আপনার যে এখানে 256 GB আছে, তাহলে টোটাল কতটা এ লেটার, এ লেটার দিয়ে যদি আমি 256 GB স্পেস আমি যদি অকুপাই করতে চাই, তাহলে এই ধরেন এখানে 256 GB বক্স আছে। তাহলে কয়টা বক্স, কত বাইট আছে এখানে? তার মানে এই 256 কে যদি 1024 দিয়ে ইয়া করেন তাহলে হবে মেগাবাইট। এটাকে আবার 1024 দিয়ে গুণ দিলে হবে কিলোবাইট। এভাবে করে আপনি বাইটটা পেতে পারেন। টোটাল 256 বিলিয়ন এ এখানে রাখা যাবে। তার মানে আপনার হার্ড ডিস্কটা কত বড়।
একটা বইয়ের মধ্যে কতগুলি লেটার থাকে? হয়তো 6 মিলিয়ন, 8 মিলিয়ন। তাহলে 256 বিলিয়ন স্পেসের মধ্যে কতগুলি বই রাখা যাবে? একটা ছোটখাটো একটা লাইব্রেরি আপনার আপনার হার্ড ড্রাইভে জায়গা হবে। এটা হচ্ছে স্পেস, আপনার হার্ড ড্রাইভের স্পেস। ব্রেকের পরে র্যামের স্পেসটা নিয়ে আলোচনা করবো, আর বিট কিভাবে আসলো এটা সম্পর্কে আলোচনা করবো। তাহলে 15 মিনিট একটা ব্রেকে যান।